হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশের দেখো যেটা 4 নম্বর স্কুল দেওয়া হয়েছে বারওয়ান টাউন হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 7 এর রায় মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্ট থেকে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও। দেখো 4 নম্বর স্কুল বারওয়ান টাউন হাই স্কুল, এই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন দেখো, এসআই তে তাপের একক হচ্ছে জুল, কেমন? ক্যালোরি হচ্ছে তাপের সিজিএস একক, আর ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে উষ্ণতার একক, আর নিউটন তোমরা জানো বলের একক। এরপর দেখো বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, বল ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, বল সমান ভর ইন্টু ত্বরণ। সোডিয়াম মৌলের চিহ্ন দেখো, এটা সোডিয়ামের চিহ্ন নয়, Na যেটা সেটা হচ্ছে সোডিয়ামের চিহ্ন, এটা হচ্ছে ক্যালসিয়ামের চিহ্ন। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের পিএইচ হবে 7। খাদ্য লবণের প্রধান উপাদানটির সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। রক্তের হিমোগ্লোবিন তৈরি করতে অত্যন্ত প্রয়োজনীয় মৌল হচ্ছে আয়রন। এরপরে 2 এর দাগের প্রশ্নগুলো আনসার দেখে নাও। প্রমাণ চাপে কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় বিশুদ্ধ জল ফোটে? সেলসিয়াস স্কেলে তোমরা জানো 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে মান হচ্ছে 212 ডিগ্রি এফ বা 212 ডিগ্রি ফারেনহাইট। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ হলো রংধনু সৃষ্টি বা রামধনু সৃষ্টি। বল ও সরণের গুণফল দ্বারা কোন রাশি পরিমাপ করা হয়? উত্তর হবে কার্য। প্রোটন পরমাণুর কোন অংশে থাকে? লিখবে প্রোটন পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে থাকে। 2 এর মধ্যে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। এরপরে 3 এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেওয়া হয়েছে অমসৃণ তলে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, আর মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা কি হয়? সমান ও বিপরীতমুখী হয়। ভর সংখ্যা মানে হচ্ছে তোমরা জানো ভর সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা মাইনাস করি তাহলে কি পাবো? নিউট্রন সংখ্যা পাবো। ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন, এর সাথে মনে রাখবে যে ঋণাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন। এরপরে 4 এর দাগের প্রশ্নগুলোর আমরা আনসার দেখে নেব। প্রথমে দেওয়া হয়েছে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। নেক্সট কোশ্চেন, আলোর প্রতিফলনের যে কোনো একটি নিয়ম বা সূত্র লেখো। পেজ নাম্বার দেখো রায় মার্টিন থেকে দেখাচ্ছি, এছাড়া টেক্সট বুকের মধ্যেও পেয়ে যাবে। দেখো প্রতিফলনের অনেক সময় দুটো সূত্র জিজ্ঞাসা করে, এখানে একটা সূত্র জিজ্ঞাসা করেছে। তোমরা লিখবে যে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। তাহলে এটা হচ্ছে প্রতিফলনের একটা সূত্র বা নিয়ম, এটা পেজ নাম্বার 45। এরপরে এসআই তে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে NH4 পলিথিন পলিমারটি যে অণু দিয়ে তৈরি, মানে পলিথিন এটা একটা পলিমার, এটা যে মনোমার দিয়ে তৈরি সেটা হচ্ছে ইথিলিন, এর সংকেত লিখতে বলা হয়েছে, সংকেত লিখবে C2H4। একটি কীটনাশকের নাম হচ্ছে কার্বারিল। এরপরে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় কলিচুন অর্থাৎ CaOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। নিউটন 1 নিউটন ইন্টু 1 মিটার সমান কি হবে? 1 জুল। তার কারণ তোমরা জানো ওয়ার্ক ইজ ইকুয়াল টু F ইন্টু ডি। বলের সঙ্গে আমরা যদি সরণ গুণ করি তাহলে আমরা কার্য পাই, তাহলে নিউটন ইন্টু মিটার মানে কার্যের একক হয়ে যাবে, কার্যের একক তোমরা জানো জুল। এরপরে 5 এর দাগের প্রশ্নগুলো আমরা সলভ করে নেব। 5 এর দাগের প্রথম প্রশ্ন, 122 ডিগ্রি ফারেনহাইট কত ডিগ্রি সেন্টিগ্রেডের সমান? এখানে তোমরা লিখবে প্রথমে যে ধরি সেন্টিগ্রেড স্কেলে প্রদত্ত উষ্ণতাটি হলো x ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে অন্যভাবে লেখা যায় যে ধরি সেন্টিগ্রেড স্কেলে 122 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাটির মান হলো x ডিগ্রি সেলসিয়াস, এভাবে লেখা যায়। নিয়ে সম্পর্ক যেটা তোমরা জানো সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক C/5 ইজ ইকুয়াল টু F - 32/9, সেটা লিখবে। এরপরে C এর বদলে x বসাও, F এর বদলে 122 বসাও। 122 থেকে 32 মাইনাস করলে 90 হয়, 90 কে 9 দিয়ে ভাগ করলে 10 হয়। তাহলে দেখো 5টা এদিকে নিচে আছে মানে ভাগ আছে, ডান দিকে গেলে গুণ হবে। তাহলে সমান চিহ্ন ডান দিকে নিয়ে আমরা গুণ করলাম, তাহলে 5 × 10 = 50
আমরা পেয়ে যাচ্ছি আনসার। তাহলে লিখবো অতএব 122 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাটি 50 ডিগ্রি সেলসিয়াসের সমান। এরপরে আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা পেজ নাম্বার 50, 50 পাতায়। দেখো আমার ক্ষেত্রে 50 পেজ নাম্বারে দেওয়া হয়েছে। লিখবে যে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়, আর 2 নম্বর হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। নেক্সট, অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। টেক্সট বুক থেকেও তোমরা লিখতে পারবে। টেক্সট বুকের মধ্যে তোমরা পেজ নাম্বার 113 ওপেন করো। লিখবে অ্যাসিড মানে সাধারণভাবে অ্যাসিডের স্বাদ টক, আর সাধারণভাবে ক্ষার স্বাদে কষা বা কষাটে। 2 নম্বর পার্থক্য হচ্ছে অ্যাসিড জলে ভেজানো নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার জলে ভেজানো লাল লিটমাসকে নীল করে, উল্টো। দুটো পার্থক্য বলেছে, দুটো লিখবে পেজ নাম্বার 113। এরপরে বর্ষাকালে নুন ভিজে যায় কেন? এটা দেখো আমি প্রথমে তোমাদের টেক্সট বুক থেকে দেখাই। এই যে টেক্সট বুকের মধ্যে 123 পাতায় দেওয়া হয়েছে, এখান থেকে এতটা তোমরা লিখবে। আর রায়মার্টিন থেকে লিখতে চাইলে তোমরা আনসারে লিখবে যে খাদ্য লবণ বা নুনের মূল উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড, ব্র্যাকেটে NaCl লিখবে। এছাড়াও নুনে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ক্লোরাইড লবণ মিশে থাকে। সোডিয়াম ক্লোরাইড বায়ু থেকে জল শোষণ করতে পারে না, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড উদ্গ্রাহী পদার্থ, অর্থাৎ বায়ু থেকে জল বা জলীয়বাষ্প শোষণ করতে পারে। ফলে ওই জলে খাদ্য লবণ বা নুন দ্রবীভূত হয়ে যায় এবং গলে যায়। এরপর দেখো উড়ন্ত কোনো পাখি ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও আরো কিছুটা এগিয়ে যায় কেন? রায়মার্টিনের পেজ নাম্বার 147 দেওয়া হয়েছে। আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি। টেক্সট বুকের পেজ নাম্বার 77 লিখবে যে পাখিটা যখন উড়ছে তখন সে গতিশীল, ফলে পাখি উঠতে উঠতে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও তার গোটা শরীরটা গতিজাড্যের জন্য তখনও সমবেগ বজায় রাখার চেষ্টা করে বা বজায় রাখতে চেষ্টা করে। ফলে পাখিটা শুধু ডানা মেলে, অর্থাৎ ডানা না ঝাপটিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারে। এরপর দেখো আরো একটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। প্রথমে তোমার বেগ ছিল 10 মিটার সেকেন্ড ইনভার্স, মানে 10 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে তোমার বেগ বেড়ে হলো 25 মিটার সেকেন্ড ইনভার্স। তোমার ত্বরণ কত তা নির্ণয় করো। প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 5 সেকেন্ড, আর অন্তিম বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এবার নির্ণেয় ত্বরণ এ, মানে তোমরা জানো যে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বিয়োগ করে তাকে সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পেয়ে যাই। তাহলে অন্তিম বেগ 25, সেখান থেকে প্রাথমিক বেগ 10 বিয়োগ করে তাকে 5 দিয়ে ভাগ করব। এটা বিয়োগ করলে 15, 15কে 5 দিয়ে ভাগ করে হয়ে যাচ্ছে 3। অর্থাৎ আমরা এখানে ত্বরণ পেয়ে যাচ্ছি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট এখানে সমতা বিধান করো। সমতা বিধানের ক্ষেত্রে দেখো আমরা প্রথমে N2 লিখবো, তারপরে একটু ফাঁকা রেখে হাইড্রোজেন লিখবো, ডান দিকে NH3 লিখবো। সমান চিহ্ন আমরা দেবো লাস্টে সমতা বিধান করার পর। এদিকে নাইট্রোজেনের দুটি পরমাণু, ডান দিকেও নাইট্রোজেনের দুটো পরমাণু করার জন্য আমরা 2 গুণ করলাম। যখনই 2 গুণ করলাম দেখো নাইট্রোজেন তো সমান হয়ে গেল, কিন্তু বাম দিকে হাইড্রোজেন আছে 2টো, এদিকে 2 3 6টা, তাহলে এখানে আমাকে 3 বসাতে হবে। তাহলে 3 2 6, ডান দিকেও 3 2 6টা হাইড্রোজেন। সবকিছু সমান হয়ে গেল, এবার আমরা সমান চিহ্ন দেবো। তাহলে এরকম ভাবে সমতা বিধান করতে হয়। প্রথমে এটা লিখবে, লেখার পর তোমরা এটা ফাইনালি করবে। এরপরে দেখো আয়রনের সঙ্গে কপার সালফেটের বিক্রিয়ায় ফেরাস সালফেট এবং কপার উৎপন্ন হয়। এটা কোন ধরনের বিক্রিয়া? এটা প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো রায়মার্টিন থেকে দেখাচ্ছি, টেক্সট বুকের মধ্যেও দেওয়া হয়েছে, টেক্সট বুক থেকেও তোমরা লিখতে পারো। লিখবে দেখো কপার সালফেটের দ্রবণে লোহার পেরেক ডোবালে তার উপর বাদামি বর্ণের আস্তরণ পড়ে, কারণ কপার সালফেট যৌগে কপার পরমাণুকে সরিয়ে লোহার পরমাণু সেই স্থান দখল করে ফেরাস সালফেটে পরিণত হয়েছে এবং কপারের বাদামি আস্তরণ পড়েছে লোহার পেরেকের ওপর। এখানে সালফেট মূলকটা কপারের সঙ্গে ছিল, আর আয়রন বা লোহা যেটা সেটা সিঙ্গেল ছিল, এটা সিঙ্গেল ছিল, এটা কাপল হিসাবে ছিল, তাই না? এবার পরে কি হচ্ছে, আয়রনটা, এই আয়রন বা লোহাটা কপার সালফেট থেকে সালফেটটাকে নিজে নিয়ে নিচ্ছে এবং কপারকে প্রতিস্থাপিত করছে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে তোমরা এই কথাটা লিখবে, লেখার পর বলবে যে অতএব বিক্রিয়াটি হলো এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন, কোন মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কাকে বলে? টেক্সট বুক থেকে দেখিয়ে দেবো। প্রথমে টেক্সট বুক থেকে যারা লিখতে চাও, টেক্সট বুকের মধ্যে
পেজ নাম্বার 86। দেখো, কোন মৌলের প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। আর ভর সংখ্যার সংজ্ঞায় তোমরা লিখবে নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই ওই পরমাণুর ভর সংখ্যা। আর যারা রায়মার্টিন থেকে লিখতে চাও, দেখো কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। লিখবে যে যেমন কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হলো 6। আর ভর সংখ্যাতে লিখবে যে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে। অর্থাৎ মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। লিখবে যে কার্বনের ভর সংখ্যা হলো 12। তাহলে আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে 4 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।